সমস্যা ছিল তাই না? আপনার হচ্ছে মূল হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। এই সূত্রটাই আমি হারাই গেছি, ডেবিট আর একটা হচ্ছে খাতায় ক্রেডিট। হারাই ফেলছি। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের সংক্ষিপ্ত রূপ, ডিআর ডট আর সিআর ডট। এটা যদি পুরোপুরি এভাবে দেখেন তাহলে হচ্ছে ডেবিট, একদম খাতায়। ডিআইটি সিআর ক্রেডিট। ঠিক আছে, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডেবিট আর এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ ক্রেডিট। দেখেন এই দুইটা জিনিস দিয়ে আমাদের অ্যাকাউন্টিং মানে যত কিছু আছে এই দুইটা মানে এই দুইটা জিনিস দিয়ে আপনার অ্যাকাউন্টিং এর সব সলিউশন হয়ে যাবে। আপনার হচ্ছে ডেবিটের জন্য দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাসেট অ্যাসেট আর একটা হচ্ছে এক্সপেন্স। গোল্ডেন সূত্র কয়টা? আর হচ্ছে ক্রেডিটের জন্য আপনার একটা হচ্ছে লায়াবিলিটিস আর একটা হচ্ছে ইনকাম। এটা হচ্ছে আপনার কি বলা হয়, গোল্ডেন রোল বলা হয়, মানে অ্যাকাউন্টিং এর গোল্ডেন রোল বলা হয় এটাকে। আর দেখেন কোনটা কোথায় যাবে, মানে অ্যাসেট কি বুঝতেছেন, যেটা সম্পদ। আপনার সম্পদ কি আছে, যেমন হচ্ছে ফার্নিচার, এই যে এখানে আমাদের সম্পদ কি আছে, এখানে আছে যে টেলিভিশন আছে, কম্পিউটার আছে, টেবিল আছে, এগুলো সব সম্পদ আমাদের। মেশিন আছে। হ্যাঁ, এখন ধরেন কামাল ভাইয়ের কাছে আমি টাকা পাই, এটা হচ্ছে ওনার দায়। মানে এই অর্গানাইজেশনে দিয়ে বুঝাচ্ছি, ধরেন কামাল ভাইয়ের কাছে আমি 50,000 টাকা পাই, তাহলে এটা হচ্ছে তার দায়, আর তার হচ্ছে অ্যাসেট আছে এটা এক্সেসের পরে নি এক্সেসের নিচে কি এক্সপেন্স। এক্সপেন্স মানে ব্যয়, ব্যয়। এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়, ও আচ্ছা। ব্যয় এবং হচ্ছে সম্পদ। এন্ড এক্সপেন্সেস, সম্পদ। লায়াবিলিটি হচ্ছে দায়, হচ্ছে ইনকাম হচ্ছে আয়। ডেবিট। আমি যদি 3 ক্লাস না করে আমি আমার খুব পিছিয়ে গেলাম। আমি তোমার ফোন দেবো ভাবতেছি। ফোন আর দিলেন না। যে ওর কাছে একটু শুনি পড়াশোনা। ক্লাস পিছিয়ে আমি নিজে বক্তব্য দিলে ক্লাস বের করলে শেষ। আমি নিজে ক্লাস বের করে বসে দেখেন আয় এবং ব্যয় মানে ইনকাম এবং এক্সপেন্স কোথায় যাবে, এটা যাবে ইনকাম স্টেটমেন্টে, আয় বিবরণীতে। আর হচ্ছে অ্যাসেট আর লায়াবিলিটি যাবে ব্যালেন্স শিটে। ইনকাম এক্সপ্রেসিভ, ইনকাম আচ্ছা, স্টেটমেন্ট, আয় বিবরণী। আচ্ছা, ইনকাম স্টেটমেন্টেই তো প্রফিট এন্ড লস। প্রফিট এন্ড লস। হ্যাঁ, এইটারে যেমন আরো ভাগ করা যায়, আপনার ইনকাম স্টেটমেন্টে ভাগ করা যায়, ট্রেডিং অ্যাকাউন্ট করা যায়, প্রফিট এন্ড লস করা যায়। এই দুইটা হচ্ছে একসাথে আমাদের ইনকাম স্টেটমেন্ট। এখন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে এখন দুইটা একই জায়গায় ঢুকে গেছে, কিন্তু আপনি চাইলে এটাকে ভাগ করে দেখাতে পারেন। ট্রেডিং এ দেখাতে পারেন, ট্রেডিং মানে হচ্ছে ক্রয় বিক্রয়, আর হচ্ছে প্রফিট এন্ড লস, তারপর ব্যালেন্স শিট। তারপরে যেহেতু আমাদের ধরেন ইনকাম ট্যাক্সে এভাবে দেওয়া আছে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, তাহলে আমরা এইভাবে আগাই। এই পর্যন্ত বুঝছেন? আপনি প্রশ্ন করতে হবে, আপনি প্রশ্ন করেন। দেখেন হচ্ছে ডেবিট মানে মূল বিষয়টা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট, এই দুটো জিনিস দিয়ে আপনার অ্যাকাউন্টিং করতে হবে। তাহলে ডেবিটের জন্য দুইটা, ডেবিটের হচ্ছে অ্যাসেট আর হচ্ছে এক্সপেন্স, আর ক্রেডিট হচ্ছে লায়াবিলিটি, আর লায়াবিলিটি এবং ইনকাম হচ্ছে ক্রেডিট। এটা পারলে কমলে একটু বলে। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন আপনার সম্পদ যদি বেড়ে যায়, ধরেন সম্পদ কি একটা ডেবিট এবং ব্যয়টা কি ডেবিট। সম্পদ যদি বেড়ে যায় তাহলে ডেবিট হবে, ব্যয় যদি বেড়ে যায় ডেবিট হবে। যদি এদের উল্টা হয়, কমে যায়, তাহলে ক্রেডিট হয়ে যাবে। বেড়ে গেলে ডেবিট আর কমে গেলে ধরেন ধরেন আমি হচ্ছে ডেবিট, তাহলে আমি যদি বেড়ে যাই আমি হচ্ছে ডেবিট হব, আমি কমে গেলে আমি ক্রেডিট। আবার ধরেন যে আপনি ক্রেডিট মানে আপনি হচ্ছেন কি
লাইবিলিটি এবং হচ্ছে অ্যাসেট, লাইবিলিটি এবং হচ্ছে ইনকাম। ইনকাম তা- বেড়ে গেলে ক্রেডিট। ইনকাম বেড়ে গেলে ক্রেডিট এবং হচ্ছে লায়াবিলিটি কি ইনকাম? ইনকাম কমে গেলে ডেবিট। ও আচ্ছা। লাইবিলিটি তো নিচে, না না, ব্যালেন্স শিট তো নিচে। অ্যাসেট আর উপরে না, না, দুইটা বাইরে গেলে ডেবিট। দেখেন ডেবিট যদি বেড়ে যায়, ডেবিটের ক্ষেত্রে কি আপনি যদি অ্যাসেট সম্পদ এবং হচ্ছে খরচ এই দুইটা যদি বেড়ে যায় তাহলে ডেবিট হবে তারা অলওয়েজ, কারণ তারা নিজেরাই ডেবিট। তারা বেড়ে গেলে তারা ডেবিট হবে, আর যদি তারা কমে যায় তাহলে তারা ক্রেডিট হয়ে যাবে। ব্যয় যদি বাড়ে ডেবিট, বেড়ে ওপরে ডেবিট, আবার সম্পদ বাড়লো ডেবিট। ডেবিট। আচ্ছা। কমে গেলে ক্রেডিট। আর নিচের ক্ষেত্রে দেখেন, নিচের ক্ষেত্রে হচ্ছে দায় এবং হচ্ছে ইনকাম, ও আচ্ছা। এরা হচ্ছে নিজেরা ক্রেডিট। এরা যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট হবে, এরা যদি কমে যায় তাহলে ডেবিট হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সূত্রের প্রথম সূত্র হলো যে ডেবিট মানে হলো বেড়ে যাবে। বেড়ে যাওয়া। বেড়ে আর যাবে। বেড়ে যাওয়া না, মনে করেন যে আমি ডেবিট, আমি যদি বেড়ে যাই তাহলে ডেবিট হবো, আমি যদি কমে যাই তাহলে ক্রেডিট হবো। Credit হবো। আমি ক্রেডিট, আমি যদি বেড়ে যাই তাহলে আমি ক্রেডিটই হবো, আর যদি আমি কমে যাই তাহলে ডেবিট হবো। এই হলো সূত্র। ঠিক আছে? আর কি ডেবিটের ক্ষেত্রে যদি সে ক্রেডিট থাকে, ক্রেডিটের ক্ষেত্রে যদি সে বেড়ে যায় তাহলে ডেবিট হয়ে যাবে। আরে না, না। বেড়ে গেলে ক্রেডিট হবে, যদি কমে যায় তখন এই যে দেখেন, ডেবিট হবে। এই দুটো জিনিস যদি ডেবিট, এরা হচ্ছে কমার্সের ডেবিট। হলে কত ভালো হতো। ঠিক আছে? দেখেন এরা হচ্ছে ডেবিট, এরা যদি বেড়ে যায় তাহলে হচ্ছে ডেবিট হবে, ডেবিট। আর যদি এক কমে কমে যায় যায় তাহলে তাহলে ক্রেডিট হবে। credit হবে। আর হচ্ছে এই এখানে নিচে শুধুই ডেবিট। নিচে দুটো দেখেন, এরা হচ্ছে ক্রেডিট, এরা যদি বেড়ে যায় ক্রেডিট হবে, ও আচ্ছা। কমে এরা গেলে যদি credit কমে হবে। যায় তাহলে ডেবিট হবে। কমে গেলে ডেবিট। এবার আমি বুঝছেন? এটাই বলতে চাইছিলাম যে যারা ক্রেডিট আছে তারা যদি কমে যায় তাহলে ও তারা আচ্ছা। ডেবিটে চলে যাবে। ক্রেডিট কমে গেলে আর ডেবিট যারা হয়ে যাবে। ডেবিট আছে তারা যদি হ্যাঁ? বেড়ে যায় তাহলে এটা ক্রেডিটে কেন হয়? এটাই সূত্র। মানে কমে গেলে ডেবিট হয়ে যাবে। ডেবিট হবে না, ও ক্রেডিট হবে, Debit- মাইনাস করতে হবে তখন। আচ্ছা, নিচের টার্গেট বোঝা দেন, ডানেরটা সিআর। সিআরএ। হ্যাঁ। কারণ একটা জিনিস দেখেন, আপনার হচ্ছে আমি আরেকটা সূত্র দিয়ে দেখাই দেই, সেটা হচ্ছে ধরেন ওই যে উপরে যেটা ডেবিট না, হ্যাঁ হ্যাঁ। ও ধরেন ডেবিট হয়ে গেল, তাহলে যদি ডেবিট হয় তাহলে ওর ডেবিটই থাকবে, ডেবিট প্লাস ডেবিট। কিন্তু 1 + 1 = 2ই হবে, এটা ডেবিটই থাকবে। আর ধরেন যে এখানে ও ডেবিট আছে হচ্ছে ডেবিট প্লাস ডেবিট, ও ডেবিট Minus। কমে গেল আর কি। ঠিক আছে? ধরেন এখানে ডেবিট মাইনাস হচ্ছে ক্রেডিট ইকুয়াল টু ডেবিটই হবে। এখানে দেখেন ডেবিট ছিল 2 - 1, তাহলে হচ্ছে 1, এটা কিন্তু ডেবিটই থাকতেছে। বুঝতেছেন ব্যাপারটা, সূত্রটা? মাইনাসটা বলে। ডেবিট প্লাস ডেবিট প্লাস হলো ডেবিট। debit। ডেবিট 2 আবার 1 1 + 1 + 2। 1 = 2 মানে মানে ডেবিটের সাথে যদি ডেবিট বেড়ে যায় তাহলে সেটা ডেবিটই থাকবে, যোগ হয়ে যাবে। আর যদি কমে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, কিন্তু ওনার যে নিজস্ব মানে পরিচয় ডেবিট, সেটা ডেবিটই থাকবে। আচ্ছা, কমে যাবে কিন্তু ডেবিটই থাকবে। হ্যাঁ, ডেবিটই থাকবে। ডেবিটের ক্ষেত্রে ঠিক আছে? আবার আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ক্রেডিটটা দেখাই। ক্রেডিট প্লাস হচ্ছে ক্রেডিট, তার মানে সে ক্রেডিটই থাকবে। এখানে 1 + 1 = 2ই হবে, আর এটা হচ্ছে ক্রেডিট মাইনাস ডেবিট ইকুয়াল টু হচ্ছে ক্রেডিটই থাকবে। এখানে ধরেন 2 - 1 = 1, এটা ক্রেডিটই হবে। মানে উপরের যে কথাটা সেটা আপনি সূত্রের মাধ্যমে বুঝিয়ে দিলেন। জি। ক্রেডিট নয় প্লাস। আচ্ছা, আগে সূত্রটা লিখি, পরে হুম। আবার পরে চিনি দেবো। যত প্রশ্ন করতে পারবেন তত ক্লিয়ার হবেন, মানে হেজিটেট ফিল করে যাবেন। আচ্ছা, আমাদের এই যে শত সূত্র আছে, সূত্র কি আলাদা কোনো পেজ টেস্ট করছেন? আর সূত্রের কোনো পেজ নাই, এটা তো তো সূত্রগুলো তাহলে আমাদের একটা আলাদা একটা পেজ করে একটা সূত্র, শুধু একটা সূত্র আমাদের থাকবে, এই সূত্রগুলো আমরা একবারে মুখস্থ করে ফেলবো। আমরা তো একদম নতুন আসছি এই ঠিক জগতে, আছে, জীবনে। তো শুধু সূত্রটা একটা পেজ আমাদের দিলে হোমওয়ার্কের ইয়েগুলো একটু আলাদা হোমওয়ার্ক, বের করে নেব। হ্যাঁ, তো হোমওয়ার্ক তো দেওয়া আছে, ওটা হচ্ছে ওটা অ্যানসারটা করে দিব। না ওটা যদি এখন করে দিই তাহলে তো আপনার সলিউশন হয়ে গেল। না অ্যানসার কোশ্চেন কোশ্চেনটা, আচ্ছা আচ্ছা, কোশ্চেন তো দেওয়াই আছে গ্রুপে। তো ওই পরে গাড়ি মারান আমি ভাই প্রিন্ট ভাই আউট মুইছেন না, একটা মিনিট। হ্যাঁ, প্রিন্ট আউট দিয়ে বের করে নিছি। ওই ক্লিয়ার হয়ে আগাইতে হবে, মানে ক্লিয়ার যদি না হন তাহলে আগাই করুন আপনি। মানে সম্পদ প্লাস সম্পদ, তার সম্পদ থাকবে। সম্পদ মাইনাস সম্পদ মাইনাস না করো। তাহলে সম্পদ আর খরচ যেটা করবে এটা হচ্ছে ডেবিট। যারা একটু অ্যাডভান্স আছেন তার হ্যাঁ, ক্রেডিট হচ্ছে আপনার দায় যেটা থাকবে আর যেটা ইনকাম হবে এটা হচ্ছে ওরাও credit। ক্লিয়ার হচ্ছে না তাহলে যদি ডেবিট বাড়ে তাহলে ডেবিট হবে, ডেবিট যদি কমে তাহলে ক্রেডিট হবে। ডেবিটের যে পোর্শনটা ওইখান থেকে যদি আপনি কমে যায় সেক্ষেত্রে এটা ক্রেডিট হবে।
আর যখন আপনি ক্রেডিটের খরচ যান আপনি সেখানে যদি ক্রেডিটটা যদি বাড়ে তাহলে ক্রেডিট হবে, যদি ক্রেডিট থেকে কমে যায় তাহলে ডেবিট হবে। ডেবিট যদি বাড়ে তাহলে ডেবিট হবে, ডেবিট থেকে যদি কমে নিচে সূত্রটা কি লিখলাম? DR মানে ডেবিট মাইনাস ক্রেডিট যদি ক্রেডিট। বাড়ে তাহলে ডিআর মাইনাস সিআর মানে ডেবিট মাইনাস ক্রেডিট ইকুয়াল টু ডেবিটই থাকবে, কিন্তু দেখেন কমে গেছে, দেখছেন সূত্রটা? ডেবিট যদি বাড়ে ক্রেডিট ডেবিট হবে। তো ডেবিট যদি বাড়ে ডেবিট হবে। ডেবিট হবে। আচ্ছা ডেবিট থেকে ক্রেডিট হলে ডেবিটই থাকবে কিন্তু কমে যাবে, কমে গেল, মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে। আর যদি ডেবিট প্লাস ডেবিট মানে ডেবিট তাহলে ডেবিটই থাকবে। ডেবিটই থাকবে প্লাস হয়ে যাবে। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে না, ডেবিট প্লাসে যদি মাইনাসে কমে, মাইনাস। এটা হচ্ছে সূত্র আরেকটা পড়ে না, হচ্ছে সূত্র আপনারা পড়ে না। দেখাতে পারি। ক্রেডিটও কমবে। সেটা হচ্ছে সূত্র পড়ে নাই। এক্সাম্পল জার্নালের দুটো এক্সাম্পল দিলে ক্রেডিট যদি বাড়ে ক্রেডিটই থাকবে। ক্রেডিট থাকবে, ক্রেডিট যদি কমে সেই ক্ষেত্রে ওই 2 নম্বর অঙ্কটা করে দিলে একেবারে ডেবিট যদি বাড়ে ডেবিট আগে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নেই, তাহলে বুঝতে পারেন। এখন দেখেন আমি কিভাবে ডেবিট ডেবিট হয়ে গেল না। ধরেন আপনি প্রথমে ফার্নিচার কিনছেন, ভাই প্রথমে ফার্নিচার কিনছেন 10,000 টাকায়, জি ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হইলো আর হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হইলো 10,000। ক্রেডিট যদি বাড়ে তাহলে ক্রেডিট থাকবে। এখন ক্রেডিট দেখেন যদি কমে তাহলে ডেবিট হবে। ফার্নিচার হলো 10,000। 10,000 ডেবিট, ক্যাশ হচ্ছে ক্রেডিট 10,000। এখন ধরেন আপনি আরো ফার্নিচার কিনলেন, ফার্নিচার অ্যাকাউন্ট 5,000, ফার্নিচার অ্যাকাউন্ট 5,000 টাকা দিয়ে আরো কিছু ফার্নিচার কিনলেন, ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট 5,000। ফার্নিচারটা কি অ্যাসেট? অ্যাসেট কি ডেবিট? ওই যে উপরে আমাদের সূত্র ছিল, তারপর ক্যাশ হচ্ছে ক্যাশ কমে গেছে এখানে, তাহলে ক্যাশ কিন্তু ডেবিট ও সম্পদ, কিন্তু কমে গেছে দিকেও ক্রেডিট। ঠিক আছে, তাহলে এখন এটা আপনি এটা দেখেন, সেটা হচ্ছে এটার জন্য আপনি কিভাবে যোগ বিয়োগ করতেছেন দেখেন এই সূত্রে। তাহলে ফার্নিচার প্রথমে ছিল কত? 10,000 প্লাস 5,000 ইকুয়াল টু 15,000 হয়ে গেল ফার্নিচার। তাহলে কি এটা ডেবিট ছিল প্লাস ডেবিট ছিল ইকুয়াল টু ডেবিটই হয়েছে, তাই না? হ্যাঁ তারপরে দেখেন, তারপর হচ্ছে ক্যাশের ক্ষেত্রে দেখেন, ক্যাশ হচ্ছে ক্যাশ প্লাস মাইনাস ক্যাশ হচ্ছে আপনার যেহেতু ধরেন দুইটাই cash। দুইটাই ক্যাশ, ও দুইটাই ক্রেডিট হয়ে গেল এখানে, দুইটাই কমে গেছে। তাহলে ও 15,000, ও কিন্তু 15,000 হয়ে গেল, মানে ও কিন্তু কমে গেছে এখানে। ক্যাশ প্লাস ক্যাশ 15,000, মানে ডেবিট ক্রেডিট দুটা হচ্ছে এখানে কিন্তু ক্যাশ ক্রেডিট হয়ে গেছে অ্যাসেটটা, দেখছেন? ক্রেডিট যেহেতু কমে গেল, এটা বুঝি কোথায় কমে গেল? ক্যাশ আপনি আর আমার কাছে ছিল 15,000, আপনি 15,000 ফার্নিচার কিনে ফেললেন, কমে গেল না টাকা ভাই? ক্যাশ আচ্ছা, ক্যাশ কমে গেল আমার। ক্যাশটা কমে গেল না, ক্যাশটা কমে গেল। তাহলে ডেবিট ছিল এখন কিন্তু ক্রেডিট হয়ে গেছে। বা আরো ব্যক্তিগত মানে- বোঝানো যায় যে একটা জিনিস কিনলো বাসার জন্য, ক্যাশ দিয়ে আসলো দোকানে আর সম্পদটা নিয়ে আসলো, ক্যাশটা আমরা হাতে তাহলে পুরো চলে আসলো। টোটালটাই আমার তাহলে ক্রেডিট সেটা চলে debit গেল, হয়ে যাবে। তাহলে আমার আয় ব্যয়টা ঠিক হয়ে ঠিক গেল। হয়ে গেল, বুঝছেন? বুঝতে পারছি। এই আর কি। তারপর আরেকটা এটা মনে হয় ব্যালেন্স শিটে চলে যাবে নাকি? বুঝাইলে বুঝাইলে ডিপ্রিসিয়েশন চার্জ এই যে একটা balance sheet এ যাবে। আমরা কইছি ক্লাসে বহন আসেন খরচ আর ক্লাসটা কেমনে আসবো? আমি গেছিলাম দেখতে হ্যাঁ। পাইতে। ডিপ্রিসিয়েশন চার্জ এটা দিয়ে কি বুঝায়? ডেপ্রিসিয়েশন হচ্ছে অবচয়। ধরেন আপনার অবচয়। এই যে ফার্নিচারগুলো, এটা আপনি তো যখন মানে আলাদা হিসাব করবেন, এটা তো আপনি অ্যাসেটে নিয়ে গেলেন, কিন্তু এটা তো আপনার খরচ হয়ে গেল, খরচ হয়ে গেছে, কিন্তু আপনি এটা অ্যাসেটে নিয়ে গেছেন। তার মানে কি এটা একসময় কিন্তু এই ফার্নিচারটা থাকবে না, নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আস্তে 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 আপনার জিরো করতে হবে এটা, এই জন্য ডেপ্রিসিয়েশনটা ধরা হয়। ধরেন যে আমরা ইউজ করার পরে প্রতি বছর আমার ধরা হয় যে 10% আমার এটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাহলে এটা ভ্যালুটা 10% কমে গেল। কমে গেল। তাহলে ফার্নিচার আগে ছিল হচ্ছে ধরেন আপনি 15,000 টাকা আপনি ফার্নিচার কিনছেন, এক বছর পরে 10,000। 10% কমে গেল, তাহলে 1,500 টাকা কমে গেল ফার্নিচার থেকে। 10% এইটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। তাহলে আমাদের এখানে কত থাকলো? 13,500 টাকা ফার্নিচারে থাকলো, আর বাকি টাকা আমি খরচে নিয়ে আসবো, খরচে ইনকাম স্টেটমেন্টে নিয়ে আসবো। অ্যাসেট থেকে ইনকাম স্টেটমেন্টে চলে আসলো খরচটা, অবচয়টা। তার মানে এটা আস্তে আস্তে আমরা অ্যাসেটটাকে খরচ হিসাবে আস্তে আস্তে অ্যাসেটটা শেষ করে দিলাম। কিন্তু ওই ইনকাম স্টেটমেন্টে দেখা যাবে ডিপ্রিসিয়েশন আবার ব্যাক করে দেয় একদম। ডেপ্রিসিয়েশন তো ব্যাক করে না, ওটা তো খরচ হিসেবে চলে যায়। না ওই আপনার স্টেটমেন্টে যা দেখা যায় ডিপ্রিসিয়েশন আবার প্লাস করে। ডেপ্রিসিয়েশনে না এরকম তো না। প্লাস হয় না, ইনকাম ট্যাক্সের সম্পত্তিতে সিনিয়র minus নাই হয়। সম্পত্তি মাইনাস হয়ে যাবে খরচ থেকে, মানে খরচের সাথে যোগ হবে এটা খরচ। আসল কাজ করলে ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে সরাসরি আপনার অ্যাসেটে চলে যাবে, অ্যাসেটে ওটা তো একটা সম্পদ। বাংলা ইনভেন্টরি ক্লোজিং সমাপনী মজুদ, সমাপনী মজুদ। করা যায় না, করা যায় না। ভাই আপনি সিনিয়র না, আমার আপু সিনিয়র খুঁজতেছে। আমি বলি, ভাই আপনি সিনিয়র সিনিয়রের সাথে কাজ করলেই তো হয়ে যায়।
তা আমার সাথে কাজ করলে তো আপনার হয়ে যায়। আপনি তো বা দুনিয়ার দূরে এত দূর যাওয়া সম্ভব এখানে আসবেন, এখানে তো আমি কাজ করি, এখানে কখন করে ভাই অফিসে পরে আসি, ভাই আপনি ওখানে আসেন আসছি সেই আমরা- রাত- কয়টার দিকে আসেন ভাই? হ্যাঁ? কয়টার দিকে? 8:30 দিকে আসি। রাতে 8:30। শনি রবিবার থেকে হচ্ছে আপনার 7:30 থেকে থাকা সম্ভব ভাই ওইখানে কি অফিসারদের বাসায়? বাসায়। ভাই তাহলে আমাদের বেড়ানো হবে, শেখাও হবে। আমরা সকালে যাবো, সারাদিন আপনি কি থাকবো, regular আমরা যাবো, অফিসে কি দিকে বসবো? টিম এ ভাই রেগুলার 8:30 আসেন? 8:30 ভাই এখানে আমরা কি আসবো। লডিও আছে? করলে কিন্তু এমনি যতই বুঝার 8:30 থেকে 10টা পর্যন্ত থাকি। আপনার ওখানে পাশে কি লডিও এক আছে? সপ্তাহ বুঝেন ও দেখি আমাদের খুব সুন্দর জায়গা, ঠিক আছে। রাকিবই বলছিল খুব সুন্দর জায়গা। ক্লাসের সময়। গেলে ভালো লাগবে, মানে আপনি গ্রামের একটা ফিল পাবেন। কোন জায়গায় কোন জায়গায়? ওখানে আমাদের বাসা যেটা, ওখানে গেলে আপনি মানে ওই কি শহরের তেরমুখের কিন্তু কাছে আবার হচ্ছে আপনার হচ্ছে গ্রামেরও একটা ফিল পাবেন। হ্যাঁ। নিজে মাহবুব ভাই তেরমুখের দিকে না এত দূর না, আটিপাড়া পরে, আর নদী আছে। মানে নদী আছে কাছে, গ্রামের একটা ফিল পাবেন আর কি। ও মানে শহরেরও কাছে, গ্রামেরও কাছে। আচ্ছা আচ্ছা তাহলে আমরা যে ফজরের নামাজ পড়ে যাব, হ্যাঁ, সারাদিন সারাদিন থাকবো, পিকনিক করে শিখবো, বেড়াবো, সন্ধ্যে করে পিকনিক আসবো। করবো, খাই নদী বলে পাড়ে বাবা পিকনিক 3 বেলা করবো। রাত্রে একবার ডিনার করে বসে কোনো সমস্যা নেই। আশা তো দেখি যে কোন দিন শিখবো না 5:30 দাবি পিটাইবে। তাহলে ভাই দেখেন, কোনো সমস্যা এখানে নাই। এখানে যে ফার্নিচার ছিল না, যেখানে থাকে না হ্যাঁ বিল বেশি হ্যাঁ ফার্নিচার ফার্নিচার এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, খরচ, অবচয়। অবশ্যই এটা শুধু ফার্নিচারের জন্য না, আপনি প্ল্যান্ট আর মেশিনারি থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে, সব অ্যাসেটের মানে ফিক্সড অ্যাসেটের হচ্ছে অবচয় ধরা হয়। অবশ্যই কি অবচয় বুঝেন না, এই যে বললাম না যে আপনি একটা ফার্নিচার ইউজ করতেছেন, টেবিলটা ইউজ করতেছেন, এটা কিছু ক্ষতি হয়ে যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ এর ভ্যালুটা কমে যাচ্ছে না, এই জন্য কিছু একটা খরচ দেওয়া হয়। এক বছর পরে যদি এটার হিসাব করে 10% দিয়ে নেই করবেন কেমনে কমে গেছে এটা? এটা কি একেবারে ঠিক আছে আচ্ছা এটা কি ফিক্সড 10% নাকি একটা আইডিয়া করি? গোল্ডও তো এরকম হয় কিনছেন আপনি। এটা গোল্ড এখন কম হয় না, এখন বাড়ছে। না কেনার পরে কমে যাচ্ছে 20% আছে, 20% ধরা হয় সাধারণত। কিছু স্ল্যাব আছে আর কি, যে ফার্নিচারের জন্য এত ধরা হয়, বা এটা আপনি কোম্পানি অনুযায়ী দেখে আপনি সিলেক্ট করে নেবেন। সাধারণত 10% 20% এরকমই হয়, এর চেয়ে কম বেশি এর চেয়ে বেশি হয় না। 20% হাইস্ট ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মনে হয় আর বললাম অবশ্যই আড়াই লাখ, 20%। দুই লেগে আসছে। ও 80 হয়ে গেছে আবার দেখেন তাহলে হচ্ছে এটা আমাদের ব্যালেন্স শিট কিভাবে হিট করবে। এর আগে ব্যালেন্স শিটে আমাদের এটা কিভাবে হিট করবে দেখেন, এটা এখন আমার মানে অ্যাকচুয়াল ফার্নিচার এটা আছে, তাহলে এই যে 13,500 চলে যাবে ব্যালেন্স শিটে, আর এটা চলে যাবে ইনকাম স্টেটমেন্টে। কোনটা? ইনকাম স্টেটমেন্টে আর এটা যাবে ব্যালেন্স শিটে। ফার্নিচার আগে ছিল 15,000, এখন কমে গিয়ে 13,500 হয়ে গেছে। তাহলে হচ্ছে এই বছর, গত বছর আপনি 15,000 দেখাইছেন, এই বছর যখন আপনি ব্যালেন্স শিট করবেন তখন আপনি ফার্নিচার কমে গিয়ে দেখাবেন অ্যাসেটে 13,500, আর এই যে 1500 যেটা অবচয় এটা আপনি ইনকামের খরচ হিসেবে নিয়ে আসবেন ইনকাম স্টেটমেন্ট। খরচ হিসাবে ইনকাম স্টেটমেন্ট। তাহলে বুঝছেন আপনি আস্তে আস্তে এটা একসময়, যেমন সাধারণত একটা অ্যাসেট 5 বছরের ভ্যালু থাকে, যে 5 বছরের মধ্যে এটা জিরো হয়ে যায়, লাইফ টাইম ভ্যালু যেটা বলে 5 ইয়ার্স। একটা অ্যাসেট 5 বছর পরে এটা জিরো হয়ে যাবে, মানে 20% করে 5 বছর হিসাব করব। 5 বছর শেষ হয়ে যায়, এরপরে আপনি এটা বিক্রি করলে কিছু রিসেল ভ্যালু পাইলেন। না পাইলে ওটার মূল্য শেষ সমাপনী মজুরটা একটু বোঝাবেন। সমাপনী মজুদ, ওই যে ক্লোজিং ইনভেন্টরিটা। তারপর অঙ্ক। হ্যাঁ হ্যাঁ আগে এগুলো বুঝলেই অঙ্ক ইজি হবে ইজি হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা এটা ইনকাম স্টেটমেন্ট আর হচ্ছে ইয়াটা বোঝাবেন কোথায় যাবে। আর এটা যেটা কি ছিল? হ্যাঁ ক্লোজিং না, আরে ক্যাশ মানে রিসিভেবল, মানে- পারচেজ রিসিভেবল, ক্যাশ পেয়েবল আর রিসিভেবল, ওইটা কোথায় যাবে ওটা? ঠিক বলতে কিছু ভালো বোঝে, ব্যাকগ্রাউন্ড কি কমার্স? তারা এগুলো পড়ে প্র্যাকটিস ওগুলো পড়ে কি সাংসদ না আছে নাকি মহব্বা আমাদেরকে কি কোনো শীট টিট দেওয়া হয়েছে? হ্যাঁ গ্রুপে তো দেওয়া আছে, আর শীট লাগবে না এগুলো শীট ঠিক লাগবে না। এই যে দেখেন আপনার হচ্ছে সাধারণত পারচেজটা কিভাবে করা হয়, এটা সূত্র হচ্ছে মানে গত বছরে আপনি কিছু ক্লোজিং ব্যালেন্স ছিল, এটা কি এই বছর এসে এটা ওপেনিং স্টক হবে না? ওপেনিং স্টক হবে। ধরেন আমি ব্যবসা করি কি, আমি মোবাইলের ব্যবসা করি, আমার গত বছর 10টা মোবাইল ছিল, তাহলে এটা এই বছর এসে 10টা মোবাইল এখানে ওপেনিং স্টক হয়ে যাবে, 10টা মোবাইল, এটার ভ্যালু ধরেন 10,000 টাকা, ঠিক আছে?
তারপর ধরেন এই বছর আমি আরো 5টা মোবাইল কিনলাম, ঠিক আছে? তাহলে আমার 15টা মোবাইল হলো। এখান থেকে আমি 10টা বিক্রি করে দিছি এই বছর। এই বছর ধরেন 5টা বিক্রি করে দিছি, তাহলে আমার কটা নেই? ক্লোজিং স্টকে 10টা থাকে। দেখেন বুঝেন কিনা? আগের বছর ছিল 10টা কিনলাম, ধরেন আমি আমার গত বছরে না কিনলাম না, 10টা ছিল মানে গত বছরে আমার ধরেন বিক্রি শেষে বছর শেষে যখন আমি ব্যালেন্স শিট করছি তখন আমার ক্লোজিং স্টক ছিল যে আমার 10টা মোবাইল ছিল। তো এই বছর সারা বছর আমি 5টা মোবাইল কিনছি, তাহলে হচ্ছে যোগ পারচেস 5,000 টাকা 5টা মোবাইল কিনছি, তাহলে আমার টোটাল কত হলো? 15,000। এখান থেকে মাইনাস ক্লোজিং স্টক, এই বছর আমার 10টা হাতে আছে বছর শেষে ক্লোজিং স্টক, তাহলে আমার এই বছর কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 5,000 টাকা। মানে 5টা মোবাইল আমার হচ্ছে এই বছর আমি বিক্রি করে দিছি। বিক্রি করা কষ্ট আবার বোঝান, আবার গুডস বোঝান। সোল্ড। বুঝি নাই। মানে 5টা করতে কি বিক্রি করে? আগে তো ছিল 10টা, তারপরে হচ্ছে 5টা, না? 15টা 15টা। 15টা থেকে 15টা 15,000 থেকে আপনি 5টা বিক্রি করছেন, আপনার ক্লোজিং এ 10টা আছে, হ্যাঁ। মানে পুরো বছরে আমি 5টা বিক্রি 5টা করছি। বিক্রি করছেন এই ক্লোজিং এ 10টা, আবার পরের বছরকে ওপেনিং স্টক। ওপেনিং স্টক, রাইট? ওপেনিং আর এই বছর আমি এই যে 5টা যে বিক্রি করে দিলাম না, এটা আমার খরচে দেখাই দিব। এই যে 5টা, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। দেখা যায় ইংলিশটা কি স্যার? এটা ক্যাশ। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট। গুডস সোল্ড। ওপেনিং স্টক। আচ্ছা, এইগুলা তো আমাদের জন্য তো কঠিন হয়ে গেল। রাখুন না, আবার সুস্থ হয়েছেন? আসি আলহামদুলিল্লাহ। তো ভালো জি সুস্থ ওই যে হয়নি। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। গুডস তো কম না। GRDS। গুডস, GWD, গুডস সোল্ড। জি GWD স্টক। ওপেনিং কস্ট অফ গুডস সোল্ড। গুডস মানে তো হচ্ছে পণ্য আর কি। হ্যাঁ হ্যাঁ কস্ট অফ গুডস সোল্ড। এটা একটু ডিপ দেখালাম আর কি, আস্তে আস্তে ডিপে না গেলে তো আপনি ক্লিয়ার হবেন না। এরকম যখন কোম্পানি ফাইল করবেন তখন এগুলো আপনাকে নিজেরই করতে হবে, ওরা শুধু আপনাকে দিয়ে দিবে ডাটা, এবার তুমি সাজায় নাও। তুমি আমার ট্যাক্স কমাই দাও, তুমি আমাকে বাড়াই দাও ট্যাক্স। এই যে ইয়াগুলো ওই যে আপনি করতে হবে। ফরম্যাটগুলো ইংলিশে এগুলো তো জানতে হবে। এই যে এখন নতুন নতুন করতে পারতে জানা আপনি বাড়া ক্লোজিং স্টক, ওপেনিং স্টক। বুঝতে পারতো, আস্তে আস্তে হবে না, আস্তে আস্তে সব করে যাবে। মাথায় ঢুকবে যে মানে এক পকেট শিপ পেয়ে গেছেন আপনি। না রে ভাই, এটা কোন মোলা ধুলাই রাখছে আল্লাহ জানে। না ওটা তো দিবি। এ ছুটির পরে পাই যাবা। ছুটি মানে কি নির্বাচনের ছুটি শেষ হলে পাই যাবা। কি যে করে, এবার তো বলে ওরা নাম্বারিং করছে। আচ্ছা, পার্সেস কি প্লাস রয়েছে না ভাই? কস্ট অফ গুডস সোল্ড না, এটা খরচ হয়ে গেছে। ভাই ভাই খরচ হয়ে গেছে। অন্যান্য বার শুধু Purchase কি plus? বলার ধরন। প্লাস দিলে আর একটু হচ্ছে হ্যাঁ পারচেজ প্লাস। মানে এক্সট্রা আরো 5টা কিনছি। তারপরে অনার্স মাস্টার ছিল তো নাম্বারিং তো করতেই হবে। 10টা ওই নাম্বার না করলে না আর না, ক্লোজিং না, স্টক যেমন মানে পাস আছে, এটা লিখে দিত ও বাইরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এবার নাম্বারিং করছে। যারা দেখেন এটা আমি আমার ইনকাম স্টেটমেন্ট একটু দেখাই দেই। সেটা হচ্ছে যে আমি ধরেন যে এই যে 5টা মোবাইল যে 5টা মোবাইল আমি বিক্রি করলাম, এটা আমি ধরেন যে বিক্রি করছি 20,000 টাকায়। এইখানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, গুডস সোল্ড এটা কত? 5,000 টাকা। তাহলে এখানে গ্রোস প্রফিট কত? 15,000 টাকা। গুডস সোল্ড। দেখো ওনার পড়াশোনা করে। দেখেন আমি আরেকটু বলি, এই যে এখানে ছিল কিন্তু পারচেজ ছিল, এখানে পারচেজ, কিন্তু আসলে তো আপনি পারচেজটা আপনি খরচ হিসেবে দেখাইতে পারবেন না, কারণ ওদের কিছু ক্লোজিং স্টক থেকে গেল না। স্যার পার্সেসটা তো নতুন কিনা হয়েছিল। নতুন কিনা হয়েছে, আপনি তো সবই আপনি ই করে দিলেন না, সবই তো সেল করলেন না। আপনি কি 10টা মোবাইল কিনে 10টাই বিক্রি করতে পারে দোকান? না। বছর শেষে থাকে না। হুম। এই জন্য হচ্ছে আপনি কস্ট অফ গুডস সোল্ড, এটা আমি এতদিন দেখাইছি, আপনি সহজ করে দেখাইছিলাম। এই যে কস্ট অফ গুডস সোল্ডটা ছিল পারচেজ দেখাইছিলাম, পারচেজ, আচ্ছা। ঠিক আছে? এটা সহজভাবে বুঝাইছিলাম আপনাদের বোঝানোর জন্য, কিন্তু আপনি তো শুধু সেলস এর পারচেজ দিয়ে দিলে হবে না। আপনি হচ্ছে আপনি যে 5টা মোবাইল বিক্রি করলেন 20,000 টাকায়, এটা আপনার কেনা কত পড়ছিল সেটা আপনি দেখাইতে হবে খরচ। পার্সেসটা সব খরচ যদি দেখাই দেন তাহলে তো অ্যাসেটে থেকে যাবে না ইনভেন্টরি। আমরা আমার মতো লিখে রাখবো। বুঝতে পারছেন? এটা কোন জায়গায় যাবে? বুঝেন নাই? মনে করেন যে আমি ধরেন আমার 10টা মোবাইল আমার ছিল গত বছরের, এই বছর আমি 5টা কিনছি, ঠিক আছে? ক্লোজিং স্টকে 10টা থাকলো, বা আমি একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। 10 না দিয়ে এটা 9 দিয়ে 9, তাহলে হচ্ছে 9,000। তাহলে এখানে থাকবে হচ্ছে তাহলে উপরের গুলা কি হইব হিসাবটা? 6 হচ্ছে 6। দেখেন
মানে এইটা কেন করা হয়? এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন আপনি ধরেন 1 বছরে আমি 10টা মোবাইল কিনলাম, এর মধ্যে আমি 5টা বিক্রি করছি, আগের আরও 5টা ছিল, তাহলে 15টা হলো, আমি বিক্রি করে ফেলছি 6টা, তাহলে এখন 6টা আমার কেনা কত খরচ টাকা ছিল সেটাই তো আমার দেখাইতে হবে খরচে, আমি তো সব দেখাই দিতে পারি না। তাহলে এই যে দেখেন এখান থেকে হচ্ছে এই যে ক্লোজিং স্টকটা চলে যাবে অ্যাসেটসে চলে যাবে ব্যালেন্স শিটে, আর এটা কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে এক্সপেন্সে চলে যাবে ইনকাম স্টেটমেন্টে। ক্লোজিং স্টক যাবে হলো অ্যাসেটে, আর হচ্ছে এক্সপেন্সটা চলে যাবে আপনার হচ্ছে এই যে ইনকাম স্টেটমেন্টে, হ্যাঁ ইনকাম স্টেটমেন্টে। আর অনেকে এখনো বুঝেন না, আমি আবারও বলি, কস্ট অফ গুডস সোল্ড যাবে হলো ইনকাম স্টেটমেন্ট। আমি আবারও বলি, আপনি ওপেনিং স্টক বাদ দেন, আমি এই বছর ব্যবসা শুরু করছি, আমি 10টা মোবাইল কিনছি, হ্যাঁ জি। তাহলে আর একটু সহজ করে দিই, এটা বাদ দেন। আপনাদের ওপেনিং ক্লোজিং দিলে টেনশনে পড়ে যাবেন, দেখতে পারবো আপনি। আচ্ছা আর একটু সহজ করে দেই, সেটা হচ্ছে আপনি ধরেন এই বছর আপনার ব্যবসা শুরু হয়েছে, আপনি 10টা মোবাইল কিনছেন, এই বছর 10টা মোবাইল 10,000 টাকা দিয়ে কিনছেন, 10 পিস মোবাইল, হ্যাঁ। এখন আপনি এখান থেকে আপনার হচ্ছে ক্লোজিং ছিল আপনার কত, ক্লোজিং বছর শেষে আপনি দেখলেন যে আপনার কাছে 4,000 টাকা, মানে 4টা মোবাইল রয়ে গেছে, তাহলে আপনি এটা ই করলেন কত, তাহলে আপনার কাছে কস্ট কত, কস্ট হচ্ছে আপনি এখানে 6,000, কস্ট অফ গুডস সোল্ড 6,000, তার মানে 6টা আপনি হচ্ছে বিক্রি করে দিচ্ছেন, কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে। বিক্রির পরে যেটা থাকবে সেটা হলো কস্ট অফ গুডস নাকি? না এটা হচ্ছে আপনি মানে আপনি তো বুঝতে পারবেন না যে আপনার মানে এটার জন্য আপনার এই সূত্র দিয়ে করতে হবে আর কি, আপনি তো বুঝতে পারবেন না যে আপনার ধরেন পারচেজ 10টা, এখানে আরো ব্যাপার আছে, কারণ হচ্ছে এক একটা কিন্তু মানে এক এক প্রাইসে কেনা হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা বোঝার জন্য আপনি কস্ট অফ গুডস সোল্ডটা বের করবেন আপনি, কারণ হচ্ছে তখন ধরেন আপনি পারচেজ করলেন 10,000, এখান থেকে ক্লোজিং স্টক চলে গেল 4,000 থেকে গেল 4টা, তাহলে আপনি বিক্রি করলেন কয়টা, 6টা। তাহলে দেখেন এখন হচ্ছে ক্লোজিং স্টকটা কস্ট অফ গুডস সোল্ড হলো বিক্রি যেটা হয়েছে বিক্রি দিয়ে যেটা খরচ কত, খরচ বের করতে হবে আপনার বিক্রির, বিক্রির খরচ। আপনি ওপেনিং ক্লোজিং না করে কিন্তু আপনি বিক্রি খরচ বের করতে পারবেন না। ভাই ভিডিও করার সময় যে আপনার যদি ভোট না আসে তাহলে তো কস্ট অফ গুডস সোল্ড শুধু মুখে কথা বলবেন না। এই যে এখন বোর্ড আসতেছে, বোর্ড সহ দিয়ে দিচ্ছি। তো বিক্রিত পণ্যের কি মূল্য? কষ্ট আমি বলি বিক্রিত মূল্যের কেনা মূল্য, কেনা মূল্য আপনি- কেনা মূল্য বের করতে হবে। আপনি মনে করেন এটা বিক্রি মানে পণ্য বিক্রি করলেন না, জি জি প্রফিটে Cost of মানে বিক্রি করলেন, ওই পণ্যটা বানাইতে তো 30 লাখ টাকা, যেটা কিনে র ম্যাটেরিয়ালস লাগছে, ওই র ম্যাটেরিয়ালস কস্ট অফ দামটাই হলো গুডস কস্ট অফ সোল্ড হলো গুডস। বিক্রির খরচ যেটা বিক্রি করবে। এটা বিক্রি করছেন, এটা কেনা কত বা এটা খরচ কত, আপনি এটা প্রোডাকশনও হইতে পারে, বিক্রয় মূল্য এই বিক্রয়ের বিক্রয় মূল্য ক্রয় মূল্য, বা আপনি প্রোডাকশনও যেতে পারেন। ধরেন আপনি একটা গার্মেন্টস বানাচ্ছেন, ওইখানে আপনার অ্যাক্সেসরিজ আছে, ফেব্রিক আছে, সবকিছু আপনার একসাথে করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আপনার কস্ট অফ গুডস সোল্ড, মানে আপনি যে এটা বিক্রি করলেন এটা কস্ট কত করলো, কস্ট মানে এটা বিক্রিত মালের মানে খরচ মূল্য খরচ, কস্ট অফ গুডস সোল্ড মানে আপনি যে বিক্রয় মূল্য মানে গুডস সোল্ড যেটা বিক্রয় করলেন সেটা হচ্ছে কস্ট কত পড়লো, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। যে মালটা বিক্রি করলেন তার র ম্যাটেরিয়ালস কত ঢুকতেছে। আমরা অঙ্গ মতো বুঝে নেই তাই দিতে তোমার যে কস্ট অফ গুডস সোল্ড কিন্তু এতদিন আমি আপনাকে দেখাইছি যে সেলস এবং হচ্ছে পারচেজ দেখাইছিলাম মাইনাস, কিন্তু আসলে তো আপনার মানে যে পণ্যটা বিক্রয় করছেন সেটার মূল্য কত ছিল, কস্ট কত পড়ছিল সেটা আপনার বের করতে হবে। না না এইভাবে বুঝাইলে কিন্তু আমরা অঙ্কগুলো সহজে পারবো একদম পারবো। একদিনে বেরানো। কস্ট অফ গুডস সোল্ড দাম হলো আপনিও পাবেন, বুঝতেছেন না, সমস্যা হচ্ছে না। কয়েকটা ক্লাস করলে আস্তে আস্তে করতে 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 হয়ে যাবে, এখন না বুঝলেও সমস্যা নেই, যখন প্র্যাকটিসে চলে যাবেন তখন বুঝে যাবেন। অ্যাকাউন্টিং কে এইভাবে বুঝাইলে তো মানে ভালো বুঝতো। যে বই পড়া উল্টাপাল্টা পড়ে লাভ না, মূল জিনিসটা আপনার বুঝাইতে হবে আগে, মূল জিনিস। বিদেশে তো আমার মনে হয় এই ধরনের বুঝায়। টিচাররা এইভাবে বুঝাই দিলে তো বাচ্চারা একদিন না, কি বছরের পর না বছর মানে তারা তো হচ্ছে ব্যবহারিক জ্ঞান দেয় না ওদেরকে, টিচাররা, এই হলো একটা সমস্যা। এটা সমস্যা। এই যে আর আমি তো এটা আপনার ব্যবহারিকটা দিলাম, তাহলে তো আপনি গাটাগাট করে বলবেন। ব্যবহারিক দিয়ে সবাই বুঝবে, আসলে আপনার হচ্ছে কি বলে ব্যবহারিক মানে এটা দরকার আমাদের। থাকা দরকার না না, এটা পড়ার স্টাইলটাই আমাদের দেশে উন্নত বিশ্বেতে প্র্যাকটিক্যাল। আর টিচাররাও তো জানে না, ওনাদের তো অভিজ্ঞতা নেই, ওরা শুধু বই থেকে পড়ে, বই থেকে পড়ে। ওনাদের তো প্র্যাকটিক্যাল নলেজ নেই। ওনাদের প্র্যাকটিক্যালে সরকার আমার যেটা আছে যেহেতু আমার জব এক্সপিরিয়েন্স আছে এই জন্য আমার এটা আছে নাকি।
এইটাই তো মানুষ জবে দেয় ভালো করে না। ইঞ্জিনিয়ারও বলে না কি অবস্থা, ডাক্তারের মাহবুব ভাই আপনার কাছে একটা আবদার আছে। জি আপনার কাছে গিয়া শেখা সম্ভব না, আর আপনি এখানে যে 8টা বাজে বসেন এখানে আসা সম্ভব না। এমন একজনকে ধরায় দেন যে আমি দিনে এসে শিখতে পারবো বা সন্ধ্যা পরে এসে শিখতে পারবো। সন্ধ্যার পরে তো আমি আসি। আপনি তো আসেন রাত 8টায়। না না শনি রবিবার তো আমি তাড়াতাড়ি আসি 7টার দিকে আপনার আসি। কাছে আসলে কি আমরা প্র্যাকটিক্যালি শিখতে হ্যাঁ পারবো? হ্যাঁ কয়টা বাজে? 7টা বাজে। 6টাতে করেন, না 7টাতে অফিস 6টাতে রাত 8টা 8:30 পর্যন্ত আমি করেন। মানে এখন তো জবে আছি, যখন জবে থাকবো না তখন তো আচ্ছা সারাদিন কাজ। আরেকটা রিকোয়েস্ট, সেটা হলো যে আপনি যদি রেজাল্টটা না, না, আমি এখন আপনি একটু আমাদের কাজ করতে যে চাই, ক্লাসগুলো কিন্তু করবেন, আমি পাচ্ছি না, ধরেন senior আমাদের পাচ্ছি যে না। উদাহরণটা দিবেন এই উদাহরণটা সহ হ্যাঁ? এবং যে ক্লাসগুলো করবেন জানি। এটা একটা Senior মানে Senior শিখায়। শীট আকারে করে, কারণ আমরা ক্লাস করে আর বাসায় যদি না মানে শীট আকারে না বুঝি তাহলে কিন্তু মাথাটা কম ঢুকে। যে ক্লাসটা করবেন যে উদাহরণটা দিবেন এটা আপনি আপনার মতো করে একটা শীট বানান। শীট ছাড়া তো ভাই মানে আপনি মুখে তা বলতেছেন সব কিন্তু আমার মাথায় ঢুকবে বা ঢুকলেও কিন্তু শীট লাগবে ভাই, আমার সেরকম মাস্ট সময় নাই। আমি দরকার হলে আপনার সাথে আমি থেকে আপনার যে শীটগুলো দরকার আপনি শীটগুলো বলেন বসে বসে। হ্যাঁ, তাহলে আমার এখানে আমি আসলে আসি। আসে আপনি কম্পিউটার করেন। হ্যাঁ আমি বসে পাশাপাশি শীট বলবো আবার করতে হবে। কম্পিউটার করবেন। হ্যাঁ, শীট না করলে করে করে গ্রুপে দিয়ে দিয়ে ওনারাও দেখলো। যদি ক্লাস নেন শীট লাগবেই, মাস্ট লাগবে sheet। আমি তাহলে এসে শীটগুলো আগে তৈরি করি। কি কর? তাহলে দেখেন ক্লোজিং স্টক চলে গেল কোথায়? আমি শুরু থেকে করলে আমি আরো ভালো করে ব্যালেন্স বলবো। শিটে। ব্যালেন্স শিটে কোথায় যাবে? অ্যাসেট পাশে যাবে। ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে যাবে। আর কস্ট অফ গুডস চলে যাবে এক্সপেন্সে। এক্সপেন্সের কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্সে যাবে, খরচে। খোলা আছে। ঠিক আছে? বলেন ইয়েস কামিং। আমাদের না, মানে পাশে না, বাইরে। পাশে। ঠিক আছে, এটা কি বুঝছেন? কোনটা? এই যে আমরা যে ক্লোজিং স্টকটা ছেড়ে গেল 4টা মোবাইল, এটা ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে চলে যাবে। এটা তো আমার স্টক তো একটা সম্পত্তি, তাই না? এটা আমার তো একটা অ্যাসেট। আর হচ্ছে এক্সপেন্সটা চলে যাবে ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্স পাশে। এটা হলো একটা ছায়া তো। গত ক্লাসে কি প্র্যাকটিক্যাল দেখেছিলেন? হ্যাঁ, দেখো এই। আজকে রাবে আবার ট্যাক্স রিটার্নটা করবো, এটা প্র্যাকটিক্যাল দেখতে হবে। মোবাইল আনছি। মোবাইল লাগবে না, পাসওয়ার্ড রাবেয়া পার কোটি কোটি টাকা হিসাব আমরা না, কিছুই নেই আমার কাছে। আজকে দেখতে হবে। দেখেন তো, আমিও বলছি। তাহলে কি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না আপা, আপনার কোনো প্রশ্ন নাই, খালি একটা ছবি দিল। আমার তো প্রশ্ন আর প্রশ্ন। করতে হবে। আপা আপা কোনো প্রশ্ন করেন না, আমরা শীটটা তৈরি করলে আরো ভালো করে বুঝবেন আস্তে 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 সব ঢুকে যাবে। না, না, কেন প্রশ্ন সব করবেন? ঢুকে যাবে। প্রশ্ন আস্তে আস্তে সব ঢুকে যাবে। করবেন, অবশ্যই। যখন আপনি ফাইলগুলো করতে থাকবেন না, তখন আস্তে আস্তে যখন প্র্যাকটিক্যালে যাবেন হ্যাঁ, তখন এই জন্যই এগুলো আরো চাচ্ছি ক্লিয়ার যে হবে। practical শিখতে পারতাম। 3-4 দিন লাগলেও শীটটা তৈরি করি আগে। প্র্যাকটিক্যালি শেখা দরকার। হ্যাঁ, হ্যাঁ। এই সন্ধ্যা। ওই যে আমাদের ফার্স্ট ক্লাসে যে একটা স্যার আসলো না, মনির স্যার, ওনার চেম্বার বলে দিকে, আমার একটু বলেন না তাকে শিখাইতে আচ্ছা ঠিক আছে। রাখতে। উনি হলো আপনার সাথে তো ভালো খাতে বলেন যে আপনার আমি কাজ শিখবো, আমার এটা এত টাকা পয়সা দেওয়া লাগবে না। ঠিক আছে। 3 নম্বরে বল। বুঝছেন? বলেন যে টাকা পয়সা দেওয়া লাগবে না, আরো তো 1 মাস বাড়ছে আর কি, মানে এই যে বাড়াই দিচ্ছে মানে গতবার। একটু বলেন যে 1 মাস বাড়াই দিচ্ছে। শিখতে। ভাড়া দিছে না? ট্যাক্স তার মানে আরো সুযোগ আসলো, রিটার্ন পাবেন আপনারা। আপনাদের তো নিতে হবে এখন। বলে আরে ভাই, নিজেই হারি না, মাইশের কেমনে বুঝাম কি নিবো, কি নিবো। লাগবো, কখন কি লাগবো। লিস্ট আমার থেকে নেবেন, লিস্ট নিয়ে আপনারা তখন চাবেন যে এই যে ডকুমেন্টসগুলো দেন, আমাকে ফোন দিবেন যে এই জিনিসগুলো আপনারা আসছে একটা তো। কাহিনী কই, বুঝছেন? দেওয়ানি মামলা আসছে, নিছি। এখন আরেকজনের ওকালতনামায় দিলাম, এখন তারা নিচে যে ওই যে অ্যাডভোকেট পর নাম লেখে 5-6 জন লেখা থাকে, আমি সেইখানে ব্যক্তির সরিয়ে গেছি, বুঝছেন? এক্সপেরিয়েন্সের অভাব, এক্সপেরিয়েন্সের অভাব। আস্তে আস্তে হয়ে যাবে। হয়ে যাবে। এক্সপেরিয়েন্সের অভাব। অ্যাডভোকেটের জায়গায় নিজের নাম লিখছে। মানে ব্যক্তির নাম লিখছে, মানে বাদীর নাম লিখছে। বাদী বিবাদী। বিবাদী। তাহলে আমরা কি এবার ওই সলভে চলে যাবো? ওই আজকে যে এই হলো অভিজ্ঞতার অভাব। সমস্যা নাই। পরে কি ওরা হাত ধরে গেছে? আপনি না। আপনি এই জগতের মতো পা রাখছেন, তারপরে ভুল চেঞ্জ হবে। করে দিয়েছিলাম। আচ্ছা। ভুল নাহলে শিখবে কিভাবে? না না, আমি বলছি আমার অন্য কাছে, তারা তো বুঝতে দেয়নি আমি যে ভুল করছি। না, ওটা তো ওদের বলা যাবে না। চালাক আছে। আজকে কি তাহলে আমরা হোমওয়ার্কে যাবো? হোমওয়ার্ক টুতে, হোমওয়ার্কে গেলে এটা ক্লিয়ার হয়ে যাবে। হোমওয়ার্ক টু। কষ্ট। প্রথমে আমাদের জার্নালটা কি ছিল?
না ছিল ক্যাশ ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 10 লাখ টাকা। প্রথমে হলো ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট লেখছেন লাইভ লেখছেন ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটাল দিতাম না ক্রেডিট ডায়রিটা লিখে রাখেন কারণ সময় পাবেন না সত্যি পরে সময় পাবেন না আমি ডায়রি লিখতে গিয়ে পড়তে পারি না ঠিক আছে, ব্যবসা শুরু করা হলো নগদ টাকা দিয়ে, 10 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো। এটা জার্নাল হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10 লাখ এবং হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট 10 লাখ। শুরু করি কলম করি দেখি ব্যালেন্স শিট পাও জানাল এক নাম্বার এটা নাম্বার 1 জার্নাল। নাম্বার 2 জার্নাল কি ফার্নিচার কেনা হলো ডেবিট 1 লাখ টাকার। 1 লাখ টাকা ক্যাশ ক্রেডিট এই যে ডেবিট এই ডেবিট কথাটা কি উল্লেখ থাকবো না আপনি আমাদের বোঝানোর জন্য না না, উল্লেখ থাকবে তো। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 1 লাখ টাকা। এটা হচ্ছে ক্যাশে কেনা হয়েছে, তাহলে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট 1 লক্ষ টাকা। ঠিক আছে, এখান থেকে বোঝেন, এখান থেকে ধরেন যে এখানে 4টা ট্রানজ্যাকশন হয়েছে, মানে 4টা আইটেম আছে। এর মধ্যে ক্যাশ হচ্ছে সম্পদ, ক্যাপিটাল হচ্ছে দায়, ফার্নিচার হচ্ছে সম্পদ, ক্যাশ হচ্ছে সম্পদ। এখান থেকে কিন্তু আপনি জার্নালটা বুঝতে পারতেছেন। ক্যাশে আপনি দেখেন ক্যাশ হচ্ছে ক্যাশ। দ্বিতীয় ক্লাসের মধ্যে এটা বলছিল কলম গেল এটা তো দ্বিতীয় জার্নাল না ফার্নিচার কি করতেছেন ইয়া লেজা টি অ্যাকাউন্টে করে দিচ্ছি আর কি, টি অ্যাকাউন্ট যেটাকে বলে বা লেজার যেটা। আচ্ছা। দেখেন এখানে হচ্ছে ক্যাশটা হচ্ছে 10 লাখ টাকা ক্যাশ বেড়ে গেছে। হ্যাঁ, 10 লাখ টাকা হচ্ছে আপনার ক্যাশ ছিল, আর হচ্ছে পরে আপনি ফার্নিচার কিনছেন 1 লাখ টাকা দিয়ে, তাহলে হচ্ছে ফার্নিচার এই পাশে কমে গেল। ফার্নিচার 1 লাখ, তাহলে আমার ব্যালেন্স কত থাকলো? 9 লাখ। তাহলে কি ক্যাশটা কমে গেল, এটা বুঝতেছেন? নতুন যারা আসছেন, প্রথমে একটা বিজনেস শুরু করা হলো 10 লাখ টাকা দিয়ে, সেখান থেকে 1 লাখ টাকা ফার্নিচার কিনে ফেললাম। তাহলে কি আমার এখন ক্যাশ কত আছে? ক্যাশ 9 লাখ। 9 লাখ 9 লাখ। ওই দেখেন ওখানে তাহলে ডেবিটে থাকবে হলো আপনার 9 আর ক্রেডিটে 1 লাখ নাকি 1 লাখ। রাইট ঠিক আছে, ক্যাশটা কমে গেল, তার মানে কি ক্যাশ এটা হচ্ছে ক্রেডিট হয়ে গেল। এটা কি টি ফর্ম বলে না এটা হচ্ছে টি ফর্ম, টি অ্যাকাউন্ট, টি অ্যাকাউন্ট টি অ্যাকাউন্ট, টি অ্যাকাউন্ট বা লেজার। দেখেন এখানে ক্যাশটা কি ছিল, ও কিন্তু নিজেই সম্পদ ডেবিট, যখন সে কমে গেল তখন সে ক্রেডিট হয়ে গেল। কিন্তু ক্যাশের তো তার পরিচয় হচ্ছে ডেবিট, সে তো ডেবিটই থাকবে, এবার ডেবিট সাইডই থাকবে ডেবিট সাইডেই থাকবে, কিন্তু তার ব্যালেন্সটা কমে যাবে এখানে। এই যে এখানে 9 লাখ হয়ে গেল, ফার্নিচার কেনার পরে আপনার হচ্ছে 9 লাখ হয়ে গেল। এখানে 1 লাখ দিয়ে আপনি হচ্ছে ফার্নিচার কিনছেন। ডেবিট কমলেও আপনার ডেবিটই থাকবে ডেবিটই থাকবে, কিন্তু কমে যাবে বুঝতে পারছি সুদ সরবে কিছু কিছু ব্যাপার আছে, কিছু কিছু ব্যাপার হচ্ছে আপনার যদি মাইনাস হয়ে যায়, যেমন ক্যাশ কখনো মাইনাস হয় না, সেক্ষেত্রে সে ক্রেডিট হয়ে যাবে। ধরেন ব্যাংকটা তখন সে ক্রেডিট হয়ে যাবে। ধরেন আপনি ব্যাংকটা লোন করছেন, আপনি হচ্ছে খরচ করতে করতে ব্যাংক ওভারড্রাফট জমা থেকে বেশি নিয়ে নিছেন, তখন কিন্তু আপনার ব্যাংকটা অ্যাসেট, সে কিন্তু তখন আপনার হচ্ছে ক্রেডিট হয়ে গেল। যখন সে মাইনাস হয়ে যাবে তখন সে আমার ডেবিট থেকে ক্রেডিট হয়ে যেতে পারে। কিন্তু ক্যাশ কখনো হয় না, কারণ ক্যাশ কখনো মাইনাস হয় না। আপনার কারণে কারো থেকে আনতে হবে, ক্যাশ কখনো মাইনাস হবে না। এটা হচ্ছে মূল, মানে অ্যাকাউন্টের মূল থিম। এটা যদি মাইনাস করে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্ট পেলেন না। এই ক্যাশটা কারণে কারো থেকে আনতে হবে, হয় ওনার থেকে আনতে হবে, কারো থেকে লোন আনতে হবে। ক্যাশ কখনো মাইনাস হবে না। এখন দেখেন এখানে হচ্ছে ফার্নিচার কি ছিল, ফার্নিচার অ্যাকাউন্টে আমরা চলে যাই। ফার্নিচার অ্যাকাউন্ট, ফার্নিচার যেহেতু নিচে ডেবিট, তাহলে এই পাশে হচ্ছে ডেবিট আর এই পাশে হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, তাহলে হচ্ছে ফার্নিচারের এখানে 1 লাখ টাকা, এখানে 1 লাখ। এটা কি ক্যাশে কেনা হয়েছে? দেখছেন দুটোর সাথে কিভাবে লিঙ্ক করতেছে? যে ফার্নিচারে দেখেন ক্যাশিয়ার ফার্নিচার ওই পাশে চলে গেছে, ক্রেডিট পাশে, 1 লাখ আর হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্টে ক্যাশটা লিখছেন ডেবিট পাশে 1 লাখ। তার মানে কি ফার্নিচার তো সম্পদ, সে ডেবিট, তাহলে সে এই পাশে থাকবে। আর ক্যাশের থেকে ফার্নিচার কেনার কারণে কমে গেছে, এই জন্য ওই পাশে। ওই পাশে তো 1 লাখই হবে না? 1 লাখই হবে, ওই যে 1 লাখ লিখে দিচ্ছি।
এখন সরাসরি আমি ডেপ্রিসিয়েশনে চলে যাই এখান থেকে, ডেপ্রিসিয়েশন লেজারটা চলে যাই। সেখানে হচ্ছে ডেপ্রিসিয়েশন কত ছিল আমাদের? 20%। তাহলে হচ্ছে কত আমাদের না 20,000 হয় না 20%? মানে অবচয় নাকি? হ্যাঁ। তাহলে এই আচ্ছা যে এখানে আমি ওই এখানে হলো ফার্নিচারের এই ফার্নিচার হচ্ছে ডেপ্রিসিয়েশন হচ্ছে 20,000 টাকা। ফার্নিচারে তাহলে ফার্নিচার ICI কি জি 80,000 টাকা। EP জিইপি না ডেপ্রিসিয়েশন কি ডেবিট হবে না? জিইপি আর হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কি হবে? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট। আর ই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। আর সিআই ওখানে এই তোমার মোবাইলে ওই গেছে এখানে দামটা কি হবে? এখানে ফার্নিচার হচ্ছে 20,000। ডেপ্রিসিয়েশন আচ্ছা অবচয় yes এটা জানাটা আপনার হবে ডেপ্রিসিয়েশন এখন ডেবিট ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, কত 20,000 টাকা। 20,000 টাকা। আর হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট, ও এখানে ফার্নিচার ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে 20,000 টাকা। আচ্ছা 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 এবার এখানে লিখতে হবে ক্রেডিট হলো ফার্নিচার। দেখছেন? এবার ক্লিয়ার। তার মানে কি অ্যাসেটটা এখন ক্রেডিট হয়ে গেল, উল্টা হয়ে গেছে। বুঝতেছেন? হালকা মতো বুঝতেছি মানে আমি মাঝামাঝি তো আপনি রেগুলার ক্লাসে থাকলে আর বুঝতে পারতেন, ওনারা তো রেগুলার ছিল, অনেক ক্লিয়ার হয়ে গেছে, আপনি আপনাদের অনেক ক্লিয়ার না হয়ে গেছে। ইনশাআল্লাহ হয়ে যাবে হয়ে যাবে ওই যে আপনি 9 10 এর যে বইটা আমি ওই যে আপনার সাথে শিক্ষা করবো না তখন ক্লিয়ার করে 9 10 এর বইটা একটু কিনে নিয়ে এই জন্য রাখি চুপ করে বসে আছে এই জন্য বসে আছে তাহলে ডিউটি দিয়ে যান না, আমার প্রশ্ন ক্লিয়ার আপনার হচ্ছে। মাথা ব্যথা করতো। এবার একটা ক্লোজিং এ পারচেজ হবে ক্যাশ পেয়েবল আর ক্যাশ রিসিভেবল। দেখেন এখন হচ্ছে এটা কোথায় যাবে? এই যে ক্লোজিং যে 80,000 টাকা ছিল ফার্নিচার, এই 80,000 টাকা হচ্ছে অ্যাসেট ব্যালেন্স শিটে চলে যাবে, অ্যাসেট পাশে। অ্যাসেট আর হচ্ছে এই যে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট যেটা ছিল এটা হচ্ছে চলে যাবে ইনকাম স্টেটমেন্টের খরচ পাশে, এক্সপেন্স পাশে ওই 20,000 20,000। তার মানে আমরা হচ্ছে ফার্নিচারের খরচ দিয়ে কমাচ্ছিলাম। এখানে এটা বুঝতে পারতেছেন? রেগুলার ক্লাসে থাকেন না। আমি তো দুইটা গ্যাপ গেছে আমার গ্যাপ করে গ্যাপ করার কারণে সপ্তাহে মাত্র একটা ক্লাস থাকে, এটা করে দাও। না ওই দিন হলো যে সকালে বললেন, পরে সকালে কাজ নিয়ে বিকালে দেখলাম যে আর পরে আসতে পারলাম না। পরের দিন আর একটা সমস্যা আপনার কোন শাখায় আছে? ও না আমাদের কিছু নেই। দেখেন এটার জন্য আমি আলাদা জার্নাল দেখাই দেই, সেটা হচ্ছে যে ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচার অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট, 1 লাখ টাকা দিয়ে আপনি কিনছেন। ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে 1 লাখ টাকা, ঠিক আছে? যখন আপনি বছর শেষে ডেপ্রিসিয়েশন চার্জ করলেন যে আমার বছর শেষে এত অবচয় হয়ে গেছে, আমি ধরলাম যে এত অবচয় বা ডেপ্রিসিয়েশন, সেক্ষেত্রে তখন উল্টা লেজারটা হবে কি হবে? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট অবচয় অ্যাকাউন্ট হচ্ছে 20,000 টাকা 20%। আর হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট, ফার্নিচার এখানে উল্টা মানে খরচ যেহেতু মানে ফার্নিচার কমে গেছে তাহলে হচ্ছে ক্রেডিট হয়ে গেল, এখানে হচ্ছে ডেবিট। এবার কি বুঝতে পারছেন? তাহলে আমরা বলি যে ফার্নিচার কত টাকা আছে? 80,000 টাকা আছে আর 20,000 টাকা খরচ হয়ে গেছে, তাহলে ফার্নিচার অ্যাসেটে চলে যাবে আমার অ্যাসেট পাশে, ফার্নিচার 80,000 আর হচ্ছে ডেপ্রিসিয়েশন খরচ হিসেবে চলে যাবে স্টেটমেন্টে ও এটারই হবে ডেপ্রিসিয়েশন ডেবিট আর ফার্নিচার এটা ক্রেডিট। কি স্টেটমেন্টে যাবে না এখানে নগদ হবে 20,000 নগদ নাই তো, কারণ হচ্ছে এটা তো আপনি নগদ আগেই কিনছেন। আগে। বুঝছেন তাহলে ফার্নিচার হবে না? বুঝছেন এটা হচ্ছে শুধুমাত্র অবচয়টা ধরার জন্য আপনি ই করা হয়, মানে এভাবে কমাবেন আপনি আস্তে আস্তে। খরচ তো আপনি আগে 1 লাখ করে ফেলছেন, আবার যদি খরচ দেন তাহলে কমে যাবে না? ফার্নিচার তো আপনি বাড়ে নাই। এটা পরবর্তী বছরে আর কি দেখেন এখানে যদি আপনি ক্যাশ অ্যাকাউন্ট দেন তাহলে কি হবে এটা বলেন? ফার্নিচারে ক্যাশ দিলে তো ফার্নিচার আবার বেড়ে গেল, কিন্তু ফার্নিচার কি আসলে বাড়ছে? ফার্নিচার তো কমছে, এই জন্য ডেপ্রিসিয়েশন। 80,000 খরচ হবে 20,000। এখন যদি আপনি এখানে দেন যে ফার্নিচার অ্যাকাউন্ট 20,000, ক্যাশ অ্যাকাউন্ট 20,000, তাহলে কি ফার্নিচার হয়ে গেল 1,20,000, ক্যাশ কমে গেল, ঠিক হলো না। আমি খরচটা আমি আগেই করে আসছি, এখন আমি খরচটা ইনপুট দিচ্ছি, খরচটাকে আমি অ্যাসেটে নিয়ে গেছিলাম, বুঝতে পারছেন? যেহেতু ফার্নিচার খরচটা আমি অ্যাসেটে নিয়ে গেছিলাম, এখন আস্তে 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 খরচ করে করে ওটা ভ্যানিশ হয়ে যাবে ফার্নিচারটা। আচ্ছা রিসেল ভ্যালুটা আসলে তখন তখন এই টাকাটা কি করব আবার যখন আমার রিসেল ভ্যালুর জন্য আমার আলাদা জার্নাল আছে। জার্নাল আছে না ধরেন অনেক সময় দেখা যাচ্ছে কি আমি অবচয় করে করে কমাই দিছি, হ্যাঁ। অনেক ক্ষেত্রে কি হয় দেখা যাচ্ছে যে অবচয় হয় নাই,
আপনার হচ্ছে এটার জন্য জানালাটা কিরকম হবে? 5 বছর পরে আমার অবশ্যই হয়ে আমার যেটা ধরেন কিনছিলাম এখন জিরো হয়ে গেল। আপনার হচ্ছে আরো বিক্রি করলাম ফার্নিচার আছে 80 টাকার ফার্নিচার আছে এখন 80,000 টাকা, হ্যাঁ? 80,000 টাকা। হ্যাঁ। তাহলে এইটা আপনি বিক্রি করে দিলেন, হ্যাঁ? ফার্নিচারের 20,000 টাকা কোথায় গেল? 20,000 টাকা খরচ অবচয় অবচয় খরচ চলে গেছে। ব্যবহারের উপর নির্ভর আপনি করে 1 বছরে এই ফার্নিচারটা জিনিসটা ব্যবহার যখন ইউজ করছেন করছেন না, এটার দাম usable, হ্যাঁ, ওটার দাম কমে গেছে। দাম ধরেন কমছে। একটা কম্পিউটার আপনি 1 বছর ইউজ করছেন, এখন এটা 30,000 দিয়ে কিনছিলাম, আপনি হচ্ছে ধরেন 10% ধরলেন, তাহলে 3,000 টাকা আপনার খরচ হয়ে গেছে, এখন এটার দাম আছে 27,000 টাকা। প্রতি বছরে এটা এই 3,000 হচ্ছে আপনি ইনপুট দিতে হবে, আপনার খরচে ইনপুট দিতে হবে। মানে এটা কিভাবে পাবো যে 20,000 টাকা? পার্সেন্টেজ ওইটা পার্সেন্টেজ আপনার দিয়ে থাকবে, দিছে তো, পার্সেন্টেজ দিয়ে থাকবে, আপনি ধরবেন ইনকাম 1 বছর সাধারণত 20% হয় আর কি, 10 to 20% হয় যে একটা ধরেন 1 লাখে না, মানে হচ্ছে আপনার অ্যাসেট অনুযায়ী একটা রেট আছে যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এত % ধরা যায়, ফার্নিচারে এত % ধরা যায় অবচয়, এটা কিছু রেট আছে। জানতে হবে। এই খরচের একটা ইনকাম স্টেটমেন্টে যাবে। ইন্টারেস্ট স্টেটমেন্টে যাবে। এখন ধরেন আপনি এই ফার্নিচারটা ধরেন, এখন এই ফার্নিচারটা আমার 80,000 টাকা দাম আছে, এখন আমি এটা বিক্রি করে দিলাম ফুল, আর ফুল যদি বিক্রি করে দেন, ধরেন এটা আপনি 60,000 টাকা বিক্রি করলেন, তাহলে আপনি কি করবেন, এটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট দিবেন? আপনার ইসে 60,000 যদি থাকে, এটা লিখবেন হচ্ছে সেলস অফ ফার্নিচার। সেলস অফ ফার্নিচার কত? 60,000 টাকা। 60,000 টাকা, হ্যাঁ? এটা আপনি ক্যাশে পেয়ে গেছেন, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট হয়ে গেল। মানে এটা রিসেল যেটা হ্যাঁ 60,000 টাকা, 60,000 টাকা। 60,000 টাকা। তারপরে কি ক্যাশ আপনি পেয়ে গেলেন সেলস অন ফার্নিচার, তাহলে কি আপনার লস হলো কত? 20,000, 20,000 ঠিক আছে না? তাহলে তখন আপনি দিতে হবে হচ্ছে লস অন সেল অফ ফার্নিচার 20,000 টাকা ডেবিট খরচ, আর হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট, ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট 20,000, তাহলে কি আপনার ফার্নিচারটা জিরো হয়ে যাবে না? লাভ হলে ওখানে আবার আর যদি আপনার এই ফার্নিচারটা বিক্রি করে আপনার লাভ হইতো যে আপনার 80,000 টাকার ফার্নিচার আপনার 1 লাখে বিক্রি করতেন, ক্যাশ তাহলে কি হইতো, আপনার হচ্ছে প্রফিট ক্যাশ হয়ে যেত এখানে 1 লাখ, বুঝেন? এটা হচ্ছে ফার্নিচার আপনি বিক্রি করলেন হচ্ছে আপনার 80,000 টাকা ফার্নিচার আপনি 1 লাখে বিক্রি করলেন, হ্যাঁ তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে 1 লাখ, 1 লাখ 1 লাখ ফার্নিচার অ্যাকাউন্ট হচ্ছে 1 লাখ। সেলস অন ফার্নিচার 1 লাখ। 1 লাখ আর এই তাহলে খরচ এখন হচ্ছে আপনার খরচ খরচ কি করবে? এখানে ক্যাপিটাল গেইন হলো আর কি। ক্যাপিটাল গেইন হবে আপনার, এখানে খরচ টরচ আসবে না ইনকাম ট্যাক্স ভালো ডিক্রিজ করে। ইনকাম না পুরো কোম্পানিতে আছে আর কি। কোম্পানি এখানে তাহলে হচ্ছে প্রফিট অন সেল, প্রফিট অন সেল ফার্নিচার হচ্ছে 20,000 ক্রেডিট, এই আমি তো আর ফার্নিচার অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট 20,000, ঠিক আছে? ফার্নিচার অ্যাকাউন্ট হচ্ছে আপনার ফার্নিচার অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট, তার মানে কি এখানে কিন্তু ফার্নিচার বেড়ে গেল, বেড়ে গিয়ে কিন্তু জিরো হয়ে যাবে। আপনি যে এখানে 1 লাখ বিক্রি করে দিচ্ছেন না, এখন এটা লেজার আপনি দেখেন লেজারটা কি হবে বা টি অ্যাকাউন্টে কি হবে? টি অ্যাকাউন্টে হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্টে আপনার ফার্নিচার ছিল কত? 80,000 টাকা, জি 80,000 টাকা এইটা আপনি বিক্রি করে পাইলেন কত? 1 লাখ টাকা 1 লাখ টাকা, তাই না? হুম। এই যে দেখেন, তাহলে এখানে হচ্ছে আরো 20,000 টাকা ফার্নিচার যোগ করলেন আপনি, তাহলে 1 লাখ পাইলেন, আর এখানে সেল করে দিলেন, সেল অন ফার্নিচার 1 লাখ, তাহলে ব্যালেন্স কত? জিরো হয়ে গেল, তাহলে আপনার অ্যাসেট থেকে এটা শেষ নাই, ব্যালেন্স হচ্ছে নীল জিরো। মানে এই জিনিসটা বুঝি না 20,000 টাকা পরে এই পাশে কিছু লেখা থাকবে না 80,000 টাকা এই 80,000 টাকা তো আপনার আগের ছিল, তাই না? আগের ফার্নিচার আপনার বছর শেষে ভ্যালু ছিল 80,000 টাকা, 80,000 টাকা আপনি হচ্ছে 20,000 টাকা লাভে বিক্রি করলেন, তাহলে ফার্নিচার 20,000 এর পাশে কি থাকবে এটা ওই ফার্নিচারই থাকবে 20,000 এর পাশে ফার্নিচার লেখাই থাকবে ফার্নিচারই লেখা দেখতে হবে, ফার্নিচার 20,000 যোগ হইলো, যোগ হয়ে আপনার 1 লাখ হয়ে গেল, আর আপনি সেল করে দিলেন 1 লাখে, শেষ। 1 লাখ আর যদি এটা লস হইতো তাহলে কি হইতো? মাইনাস হইতো। লস, প্রতিটা কনসেপ্ট দেখেন, যদি এটা লস হয়ে যেত তাহলে কি হইতো আপনার, ধরেন এটা তাহলে এই পাশে চলে যেত, এই পাশ থেকে আপনার ফার্নিচার কমে ফেলতে হতো, এখান থেকে আপনি ধরেন 60,000 টাকা বিক্রি করছেন, তাই না? তাহলে এখানে 60,000 টাকা বিক্রি করছেন, সেলস অনই হচ্ছে ফার্নিচার, সেলস
সেলস অন ফার্নিচার 60,000 বিক্রি করছেন, তাহলে আপনার এখানে লস কত হলো? 20,000। ওই লস অ্যাকাউন্ট হলো 20,000 লস অ্যাকাউন্ট এখানে হচ্ছে 20,000, তাহলে মানে কি 80,000 মিলে যাইত, ঠিক আছে? তাহলে কি ফার্নিচার এটা জিরো হয়ে গেল। লস আর লাভ করলেও জিরো, লস করলেও জিরো। আপনি বিক্রি করে দিলে তো শেষ, অ্যাসেট বিক্রি করে দিলে তো দিলে তো দিলেই হলো। ওটাকে হচ্ছে ডিসপোজাল অফ অ্যাসেট বলে, মানে অ্যাসেট ডিসপোজাল। ওটা কিন্তু মানে প্রফিট অ্যান্ড লস না, কিন্তু এটা প্রফিট অ্যান্ড লসে হিট করবে। কিন্তু ডিসপোজাল এটা হচ্ছে ডিসপোজাল অন অ্যাসেট, শেষ হয়ে গেল। হিসাব শেষ আর কি। হিসাব শেষ, ওটা অ্যাসেটটা নাই। আপনার যে ব্যালেন্স শিট রয়ে গেছে, ব্যালেন্স শিট থেকে তো আপনাকে বের করে দিতে হবে, নাহলে তো ওটা থেকে যাবে। মানে যেটা সেল দিয়ে দিব এটা শেষ, ডিসপোজাল। ধরেন আপনার ব্যবসা হচ্ছে মোবাইলের ব্যবসা, ওইটা হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্টে আসার কথা, ক্রয় বিক্রয়। কিন্তু যখন আপনি অ্যাসেট বিক্রি করে দিলেন, আপনার একটা ফার্নিচার, তখন তো ওটা ডিসপোজাল করতে হবে, ওটার জন্য হচ্ছে এই জানা। কিন্তু ফার্নিচারটা কেনার জন্য তো আমার 1 লাখ টাকা খরচ হয়েছিল, মূল ক্যাপিটাল থেকে তো 1 লাখ চলে বাদ গেছে। গেছে। না 80,000 টাকা করছিস। হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটাল থেকে 1 লাখ বাদ দিছে। বাদ গেছে। বাকি আবার এক বছর পরে আবার ডেপ্রিসিয়েশন আপনি 20,000 টাকা ওখান থেকে আরো খরচ দেখাইছেন আপনি। তার মানে আপনার কাছে অ্যাসেট কত ছিল? 80,000 টাকার অ্যাসেট ছিল। আপনি কোনো বছরে অবচয় হিসেবে 20,000 টাকা বাদ দিয়ে দিয়েছেন। এটা কিন্তু অনেক ক্লিয়ার করে দিলাম। অনেক সময় মিলে না। প্রতি বছরেরটা প্রতি বছর পায়ে পায়ে হিসাব করা লাগবে। বাই বাই, একটা ডিফারেন্স হলে ডিফারেন্স 1 টাকারও হিসাব করা লাগবে। পই পই করে হিসাব করতে হবে। আচ্ছা ওই দিনটা আমাকে বলছিলেন না যে হিসাবটা মিলে না, এটা তো কি বলবো? সাসপেন্স অ্যাকাউন্ট। সাসপেন্স আমাদের কি করবে তাই তো, হিসাব রাজনীতির মতো। যতটুকু পাপ করেছিস তারপর সংসারের হিসাব রাখি। আরেকটা জিনিস দেখেন, ধরেন আপনি অনেক কোম্পানি আছে যে হিসাব রাখে না, পই পই করে হিসাব রাখে না, তাদের জন্য কি? তাদের জন্য ব্যবস্থা আছে। তার জন্য লালমানি। তাদের জন্য হচ্ছে যেই পাশে কম হবে ওই পাশে সাসপেন্স অ্যাকাউন্ট হবে। ক্রেডিটের পাশে হইতে পারে, আবার ডেবিটের পাশে হইতে পারে। ধরেন এটা আপনার একটা ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিটে গিয়ে আপনার সাসপেন্স অ্যাকাউন্ট হয়ে যাবে। ধরেন এখানে হচ্ছে 1 লাখ আছে, এখানে আপনার 80,000 আসলো, তার মানে ডিফারেন্স হয়ে গেল আপনার 20,000। তাহলে এই 20,000 হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট। সাসপেন্স মানে হচ্ছে মানে একটা সমন্বয় দেওয়া আর কি, খরচ দেখানো বা ইনকাম দেখানো। যদি ওই পাশে থাকে তাহলে ইনকাম দেখানো, এই পাশে থাকলে খরচ দেখানো। কোশ্চেন করবে না। না, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই, এটা তো অ্যাপ্লিকেবল। আর ধরেন যে আপনার এটা ব্যাংকে ট্যাঙ্কে পড়ে না। আচ্ছা এটা যদি মারাত্মক মানে মেজর হিসাবের মধ্যে ভুল হয় তাহলে ধরবে না? দেখা গেছে আপনার সারা বছরে আপনি 50 লাখ টাকার ধরেন এই আয় পাশে বের। 80,000 হলো, তাহলে 50 লাখ সাসপেন্স অ্যাকাউন্ট এই পাশে হচ্ছে 20,000 আসবে। সাসপেন্স অ্যাকাউন্ট এখন আপনি কোন পাশে গেল, ডেবিট না ক্রেডিট পাশে, এই অনুযায়ী আপনার এটা ইনকাম হলো না লস হলো, এটা ওখানে দেখা যাবে। সাসপেন্ড অ্যাকাউন্টটা কি অ্যাসেটে মানে ব্যালেন্স শিটে যাবে না? ব্যালেন্স শিটে যাবে, আবার খরচে আসবে, ইনকাম আসবে। ও সাসপেন্ড অ্যাকাউন্ট আবার ইনকাম স্টেটমেন্টও আছে। জি, মানে এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। যে বিষয় আছে, খুঁটিনাটি বিষয় আছে। আমি এই জন্য মানে ভিতরে ঢোকা লাগবে, ডেপথে ঢোকা লাগবে। যুক্ত হবে, তাহলে আপনি তো এগুলো সলিউশন করতে পারবেন না। আপনার কাছে তো আসবে একজন ক্লায়েন্ট আসবে, তাকে আপনার সুবিধা দেওয়ার জন্য, ট্যাক্স কম বা ট্যাক্স করার জন্য আসবে, সেক্ষেত্রে আপনাকে এটা করতে হবে না। তারা চাবে যে যত সুবিধা নেওয়া যায়, ট্যাক্স আমরা যত কম দিতে পারি, যত সুবিধা নিতে পারি। ট্যাক্স মানে সেল বাড়ায় তো সরি পার্ট খরচ বাড়ায় তো খরচ কমে যাবে। আপনি কিন্তু আমার ট্যাক্স আইনে বলা আছে, ট্যাক্স অ্যাভয়েড করলে এটা কিন্তু আপনার কোনো অপরাধ না, কিন্তু ট্যাক্স ইভাশন যেটা, ট্যাক্স ফাঁকি দেওয়া, ওইটা অপরাধ। কর ফাঁকি। কর ফাঁকিটা অপরাধ, কিন্তু কর এড়ানো অপরাধ নয়, এটা কিন্তু আইনে আছে। আচ্ছা আচ্ছা। আমাদের এই যে একটা ম্যাডাম তার মানে আপনাকে কি বিভিন্ন ইনভেস্টমেন্ট বিভিন্ন এই ধরনের ই করে আপনি কর এড়াইতে পারবেন আপনি, কিন্তু ফাঁকি দিতে গেলে আপনি তখন এটা অপরাধ। মানে আমার সব এটা দেওয়া লাগবে কিন্তু আমি দিচ্ছি না। না না, দিচ্ছেন না, কম কম মনে হলে করেন আপনার যে রিবেট থাকে যে আমি একটা ইনভেস্টমেন্ট করলে এত % রিবেট পাবো, তাহলে আমার ট্যাক্স আসছে 20,000 টাকা, আমি ওখান থেকে 5,000 টাকা রিবেট পাইছি ইনভেস্টমেন্টের কারণে, তাহলে আমি কর এড়াই গেলাম না। এটা কিন্তু কর যেটা এড়ানো, কিন্তু আপনি যদি পুরোটাই দিয়ে দেন যে আমি পুরোই ট্যাক্স দেবো না, এখন যেটা করে বেশিরভাগ পুরোই ট্যাক্স দেবো না, ওই কর ফাঁকি দেওয়া, মানে ওইটা হচ্ছে অপরাধ। কর ইভাশন বলে আর কর কর অ্যাভয়েডেন্স। ফাঁকি করার এরকম একটা প্রশ্ন তো ছিল না। একটা হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স আর একটা হচ্ছে ট্যাক্স ইভাশন। মানে হচ্ছে একটা অ্যাভয়েড মানে হচ্ছে এড়ানো, আর এটা হচ্ছে ফাঁকি দেওয়া। ফাঁকি দেওয়াটা হচ্ছে অপরাধ, আর অ্যাভয়েডেন্স হচ্ছে অপরাধ না। কিন্তু আমি তো দেখলাম ডিপিএস করে তো লস। ডিপিএস এ যে ভাঙাবো তখন তো আমার 10% কেটে নিয়ে ফেলবে। কোর্সে আমি ট্যাক্স দিলেই ভালো। অনেকের তো অনেক বেশি আসে আর কি, ওইভাবে আচ্ছা, আচ্ছা। অনেক সাইডে অনেক বিষয় আছে, শুধু ডিপিএস না, অনেক সাইডে অনেক বিষয় আছে। সেটা হচ্ছে ধরেন
যে শুধু ডিপিএস না, ফিক্সড ডিপোজিট, তারপর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, অনেক ইনভেস্টমেন্ট আছে, শেয়ার মার্কেট, অনেক ইনভেস্টমেন্ট আছে। এভাবে আপনি কর এড়াতে পারেন। সঞ্চয়পত্র অনেক লিস্ট থাকে, প্রতি বছর লিস্ট দেয়। ট্যাক্স থাকে সঞ্চয়পত্র তো না। আবার ইনকামের হ্যাঁ। উপরেও আছে, যদি সঞ্চয়পত্র থাকলে একটা আমার না, 4 লাখ না, cross করে সঞ্চয়পত্র যায়, মনে তাহলে করো তো আবার ট্যাক্স আমার কাটে tax না। দেয়। না 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 ও, ওটার জন্য ট্যাক্স তাইলে ওটা থাকলে আপনি ট্যাক্স দিতে কিন্তু হবে। তুই ব্যাংকে রাখলে তো আমরা অ্যাকাউন্টিং এর উপরে আরো ক্লাস করবো, তাহলে আজকে এই পর্যন্ত থাকে। আজকে আপনাদেরকে রাবে আপনার রিটার্নটা দেখানো হোক। জি ঠিক আছে? ইনশাআল্লাহ।